নমস্কার। আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা এই লকডাউন চলাকালীন প্রতি সপ্তাহে আবৃত্তির আসর বসাচ্ছি আমাদের নিজেদের ঘর থেকে। বিভিন্ন দিনের কবিতা চয়নে আমরা বিভিন্ন থিম বেছে নিয়ে থাকি। যেমন এর আগে আমরা করেছি জীবনানন্দ দাশ, কবি প্রণাম, রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে। আমাদের আজকের বিষয় মহিলা কবিদের লেখা কবিতা। নারী সাহিত্যিকদের অবস্থান এবং অবদান বাংলা সাহিত্যে কোনো অংশে কম নয়, কিন্তু সেভাবে আমরা যখন বাংলা সাহিত্যের আলোচনা করি ঠিক তেমন ভাবে মেয়েদের নাম উঠে আসে না, ঠিক যেমন ভাবে আমরা অন্য সাহিত্যিক বা কবিদের আলোচনায় মগ্ন থাকি। আমরা আজ বেশ কিছু কবির কবিতা এবং তাদের সাহিত্যের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে অন্তত কিছুক্ষণের জন্য হলেও আমরা শ্রদ্ধা জানাতে পারি সেই মহীয়সীদের, যারা কালের থেকে অনেক আগে গিয়ে কলম ধরেছিলেন যুগের বিরুদ্ধে গিয়ে। বাংলা সাহিত্যের প্রথম কবি হিসাবে মনে করা হয়, অবশ্যই নিয়ে দ্বিমত রয়েছে, চন্দ্রাবতীর কথা, যিনি ছিলেন ষোড়শ শতকের কবি। চন্দ্রাবতী জন্মেছিলেন মনে করা হয় 1550 সালে এবং বেঁচেছিলেন 1600 সাল পর্যন্ত। তার বাবা মঙ্গল কাব্যের অন্যতম একজন রচয়িতা। এ তো গেল তখনকার কথা। এরপর আধুনিক যুগে স্বর্ণকুমারী দেবীকে মনে করা হয় মেয়েদের সাহিত্যের অন্যতম স্থপতি। আমরা একে একে চলে আসব নানা কবির কবিতায়। সর্বপ্রথম আমি স্বপনকে অনুরোধ করব আমাদের কবিতা পাঠ করে শোনাতে। স্বপন রায় মণ্ডল। আমি পড়ব সেলিনা হোসেনের লেখা থেকে। সেলিনা হোসেন অত্যন্ত বড় মাপের কথাশিল্পী। বছর 10 আগে তার উপন্যাস বেরিয়েছিল। উপন্যাসের নাম হচ্ছে যমুনা নদীর মুশায়রা। এটা মির্জা গালিবের জীবন কাহিনী নিয়ে। আমি সেখান থেকে একটু পড়ছি। এটা উপন্যাসের একদম শুরুতে মির্জা গালিবের জন্মের ঠিক আগের সময়টাকে এখানে দেখানো হচ্ছে। 1797 ডিসেম্বরের শীতের সকাল। রজব হোসেন আগ্রা শহরের পুরনো বাসিন্দা, বয়স প্রায় 70-এর কাছাকাছি। তার ধারণায় দিনের প্রথম আলো ছড়িয়ে থাকা সময়টি আগ্রা শহরের সবচেয়ে উত্তম সময়। এটি কবিতা লেখার সময়। আগ্রা শহর নিজেই কবিতা হয়ে ওঠে এ সময়ে, যেন পাঠ করা যায় শহরের সবটুকু। বলতে ইচ্ছে করে, ভালোবাসার রং নেই তো কি হয়েছে, ভালোবাসার কবি আছে, কবির কণ্ঠস্বর আছে। শুনি তার শব্দরাজি, ডুবে যাও ভালোবাসার রঙের নদীতে, সোনালী আকাশে। ভালোবাসার সবুজ দেখো কেমন পল্লবিত হয় বৃক্ষে, শস্যের রঙের দেখো কত আভা। ভালোবাসাকে চিনতে শেখো হে প্রিয় শহরবাসী। রজব হোসেন জংয়ের অভিপ্সা ধ্বনিত হয় যমুনায়, তাজমহলে। তোমরা কবিকে ভালোবাসো হে আগ্রাবাসী। আসলে এ সময় রজব হোসেন যমুনা নদীর পাড় ধরে হেঁটে যেতে ভালোবাসেন। মনে করেন, আহ কি অসাধারণ নদী, তাজমহলের ছায়া বুকে ধরে রাখে। এই নদী কবির নদী, প্রেমের নদী, ভালোবাসার গভীর জলের স্রোতের নদী। একদিন এই নদীর ধারে বড় হবে একজন কবি, তার কবিতা বেঁচে থাকবে শতাব্দী জুড়ে। নিজেকেই প্রশ্ন করেন রজব হোসেন, কেন এমন ভাবনা মনে আসে তার? এর কি কোনো সূত্র আছে, নাকি নেহায়েতে কবির ভাবনা? কবি দেখতে চান এক কবি থেকে অন্য কবিতে সময়ের বয়ে যাওয়া। সময় তো নদীর মতো বয়, কবির কাছে সময় নদী। ধন্যবাদ। ঠিক, কবির রচনায় সময় ধরা থাকে। এরপর আমরা চলে যাব সুপর্ণার কাছে। সুপর্ণা, আমি যতদূর জানি তুমি তসলিমা নাসরিনের কবিতা বলছো। আমি কি পরে পড়তে পারি? আমার পর জায়গায় অন্য কেউ যদি পড়ে ভালো হয়। নিশ্চয়ই। সুপর্ণার পরে তাহলে কবিতা পড়ার কথা ছিল,
দেবলিনার কাছে চলে যাব। নমস্কার, আমি পড়বো বন্দাক্রান্তা সেনের তুমি কি সাঁতার জানো। জিন্স পরা ছেড়ে দিতে পারি তুমি যদি বলো, অন্য নারী হয়ে যাব অতি অনায়াসে। যে মেয়ে তোমাকে ভালোবেসে তার ছোট চুল বিনা তেলে তুমি কাকে যেন বলেছিলে, সে কখনো হতেই পারে না। বেশ, হব নিজের অচেনা কাল থেকে তুমি বলো যদি। তোমার পায়ের কাছে নদী খুলে রাখবে নীল ধনে খালি, আমার সমস্ত পুরুষালী মুদ্রা দোষ ওড়াবো হাওয়ায়। জিন্স পরা ছেড়ে দেওয়া যায় সহজে নদী হতে পেলে। সাঁতার জানো তো তুমি ছেলে। নমস্কার। বাহ, সেই মন্দাক্রান্তা সেন হৃদয়ে অবাধ্য মেয়ের গল্প লিখে পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, দেবলিনার পরে আমরা চলে যাব নাসির ভাইয়ের কাছে। নাসির আহমেদ। আমার নাম নাসির আহমেদ। আমি তসলিমা নাসরিনের ছোট ছোট দুটো কবিতা পড়বো যদি অসুবিধা না থাকে। আর কবিতার বইটার নাম ভালোবাসায় ধুম লেগেছে। 1993-তে বেরিয়েছিল এটা ঢাকা থেকে। আর এটার বইটার একটা বিশেষত হলো একটা আমাদের যেমন গিফট কার্ড, যেমন কার্ড দিই, কার্ডের মতো মলাটের ভেতরে ছোট ছোট কতগুলো সিঙ্গেল কার্ড করা আলাদা আলাদা, প্রত্যেকটার মধ্যে সুন্দর করে আঁকা আছে। আঁকগুলো এঁকেছে ধ্রুব এশ, খুব নাম করা একজন ছেলে আর্টিস্ট, সে খুব সুন্দর। আচ্ছা, আমি প্রথম কবিতা যেটা বলবো, আশায় হতাশায়। এত কিছু বাজে, শরীরের সব রন্ধ্র বেজে ওঠে। বাজে মন বাজে, মনের উঠোনে 7 পাক নেচে একলা নুপুর বাজে। হাত ভরা বাজে রূপোর কাঁকন, রিন রিন বাজে জানলার কাছে আষাঢ়ি জলের ছাট। মেঘে মেঘ ঘষে বিদ্যুৎ ওঠে বেজে, ত্রিতালে স্বপ্ন বাজে, ভেতরে বিষম তাণ্ডব করে নিঃসঙ্গতা বাজে। এত কিছু বাজে, দরজায় শুধু বাজে না হঠাৎ নিবিড় একটি কড়া। আচ্ছা, আমার দ্বিতীয় কবিতাটা তসলিমারি, নিমগ্ন। যত দূরে যাও, যাব পেছন পেছন ভিক্ষার হাত পেতে, দাঁড়াবো নাছোড়, কিছু খুঁতকুড়ো পেল দিলে খাবো। ঘৃণা ছুড়লেও আপত্তি নেই, তবু তো তোমারই ঘৃণা। লুফে নেব সব, তুমি ছুঁয়ে দিলে অস্পৃশ্যকে ঈশ্বর মানি কিনা। ধন্যবাদ। বাহ, এই তসলিমা নাসরিন, যিনি একজন কবি হয়েও মৌলবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন বলে ভারত এবং বাংলাদেশ দুদেশেই বিরাগ ভাজন হয়েছেন, এবং প্রথম মহিলা কবি কিনা জানি না, বাংলা ভাষার প্রথম মহিলা কবি যিনি যৌন স্বাধীনতার কথা বলে রক্ষণশীল সমাজের কাছে বিরাগ ভাজন হয়েছেন, এবং ঠিক সেইভাবে কখনোই সভা সমিতিতে ওনাকে আহ্বান করা হয়নি বা স্বাগত জানানো হয়নি। এই যে একটু আগে বললো সময়ের কথা বলে কবি, আগামী দিন ঠিক করবে কবিদের কথা। চলে যাব সঞ্জীবের কাছে। নমস্কার, আমি সঞ্জীব দত্ত। কবির নাম কৃষ্ণা বসু। কৃষ্ণা বসু অনেকগুলোই বই পাবলিশ করেছেন। এই কবিতাটি যেটা আমি বলবো সেটা একটি খুবই বলবো ওয়ান অফ দ্য পপুলার কবিতার নাম হলো একটি সামান্য চিঠি। শ্রীচরণ কমলেশু মাগো, কেমন রয়েছ তুমি কিছুই জানি না। আমি ভালো নেই, কিছু মাত্র ভালো নেই। আমি কি সমস্ত ছেড়ে চলে যাব মাগো?
কার কাছে যাব বলো? কে রয়েছে আমাকে নেবার? তুমিও আশ্রিত জানি দাদার সংসারে। জুতিয়ে বেঁকিয়ে দেব মুখ, বলে তোমার জামাই। কাল রাতে গর্জন করেছে, চড় মেরেছিল জোরে। না মা, সত্যি জুতো মারেনি এখনো, তবে মারবে বলেছে কোনোদিন। কেন বিয়ে দিয়েছিলে মারে? দাসী খাটাবার জন্য কেন তুমি আমাকে পাঠালে চেলি বেনারসি কোণে, চন্দনের সস্নেহ সুঘ্রাণে? আজ 15 বছর ধরে ঘর করে সেবা করে মুখ বুজে থেকে তার কাছে সত্যি কথা জানতে চেয়েছি। মাইনের সব টাকা কোনখানে যায়, স্বাভাবিক অধিকারে জানতে চেয়েছি সবকিছু। তখনই জুতিয়ে বেঁকিয়ে দেবে মুখ বলে আমাকে শাসায়। মাগো, আমি কার কাছে যাব? ছোটন তোতন খুব ছোট আছে আজও, ওরা কোন নির্ভরতা দিতে পারে বলো? বিয়ের পরের বাড়ি, বিয়ের আগের বাড়ি, বলো কোন বাড়ি আমার নিজের অধিকারে? মাগো, আমি কার কাছে যাব? নাকি মুখ বুজে মার খেয়ে রান্না করে সেবা করে রমণী রতন হয়ে জীবন কাটাবো? মাগো বলো, আমার নিজের বাড়ি কোনখানে আছে? মেয়েদের নিজেদের বাড়ি থাকে কোনোদিন? বাহ সঞ্জীব, সময় বোধহয় বদলে যাচ্ছে, মেয়েদের নিজের বাড়ি হচ্ছে, আরো হবে ভবিষ্যতে। চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত ঘোষ। নমস্কার, আমার নাম সুদীপ্ত ঘোষ। আজকে যে কবিকে আমি বেছে নিয়েছি সে আমার নিজের মা, সুমিতা ঘোষ। সুমিতা ঘোষকে অনেকেই চেনে না স্বাভাবিকভাবে, তো অল্প কয়েকটা কথা হয়তো বলা প্রাসঙ্গিক। মা সুমিতা ঘোষ বিশেষভাবে মানুষ হয় এক রবীন্দ্র প্রেমী বা রাবীন্দ্রিক ফ্যামিলির মধ্যে, কিন্তু মায়ের আমার ধারণা যে সবচেয়ে প্রিয় কবি ছিল সে হচ্ছে জীবনানন্দ দাশ। তাই মায়ের কিছু লেখার মধ্যে একটু অল্প স্বল্প মিল পাই জীবনানন্দ দাশের। আরেকটা খুব প্রাসঙ্গিক এই কবিতার থেকেই, যে মা নিজের জীবনে মহাভারতের গল্প এবং কিছু ব্যক্তিত্বের সাথে নিজের মিল পেয়েছে আর কি। তো সেটা সবসময় মনে হয়। তো আজকে মায়ের কিছু বই খুব রেগুলার বেসিসে প্রকাশিত হয়েছে একটা সময়, তো সেখান থেকে সেগুলো প্রত্যেক বছরই আমাদেরকে গিয়ে সুদীপ্ত ইন্দ্রাণী করে আমাদেরকে, মানে দীপু ইন্দ্রাণী করে আমাদেরকে দিত। সেই উপহার থেকে একটা বই বের করে আজকে একটা কবিতা মনে হচ্ছে বললে খারাপ না। নিশ্চয়ই। কবিতার নাম গাছটা, সুমিতা ঘোষ। উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে আছে গাছটা, ঝড়ের এলোমেলো ঝাপটা, ক্ষণপ্রভা কুটিল ভ্রুকুটি, বজ্রবিদ্যুৎ দলিত ডালপালা নিয়ে গাছটা মনে হয় এই বুঝি ধরাশায়ী হবে। কি গাছ ওটা? গুড়িটা মোটা সোটা, ছড়িয়ে আছে শিকড় বাকর মাটির গভীরে। রসের সন্ধানে, নাকি মাটি আঁকড়ে বজায় রাখার চেষ্টা আপন অস্তিত্ব? দূর থেকে মনে হয় বটগাছ, যেন বটগাছের সঙ্গে সৌসাদৃশ্য নিষ্ঠুর পরিহাস প্রকৃতির। ওই যে কৃষ্ণচূড়া লালে লাল, রাধাচূড়ার হলুদের সমারোহ, গাছটার গোপন প্রেম ওদের সঙ্গেই। জ্যৈষ্ঠের বিকেলের এক পশলা বর্ষণের পর এলোমেলো সোহাগী হাওয়ার দোলা, আঙিনার বেলি কি টগর হলে হতো না মন্দ। এ খবরও পাবে যদি যাও চলে মনের অতল গভীরে। কত চোরাই উতরায় পার হয়ে অতিক্রান্ত যৌবনের প্রেক্ষাপটে গাছটা হঠাৎ অবাক। ঝড় ঝঞ্ঝা ও বিদ্যুতের সাথে প্রেম হয়ে গেছে তার।
ঋজুতার সঙ্গে অর্জন করেছে বটবৃক্ষের মতন। ধরাশায়ী যদি হতে হয়, হবে সে মহান, পিতামহ ভীষ্ম সম। নমস্কার। বাহ। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের কিন্তু অনেকেরই সুযোগ হয়েছিল মাসিমার সাথে সাক্ষাৎ করার, এবং ওনার কণ্ঠে ওনার নিজের লেখা কবিতা আমরা শুনেছি, আমাদের সেই সৌভাগ্য হয়েছে। সুদীপ্তর পরে আমরা চলে যাব মহুয়ার কাছে। আমি মহুয়া মণ্ডল। আজকে আমি আবৃত্তি করে শোনাবো, পাঠ করবো অ্যাকচুয়ালি তসলিমা নাসরিনের একটা কবিতা, প্রেম। যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটোতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে আমার অন্য কিছু, প্রেম নয় আমার। প্রেম হলে আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছুই ভুল ভাল অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এত যে পুরুষ দেখি চারদিকে, কই প্রেমিক তো দেখি না। বাহ। মহুয়ার পর চলে যাব রাইয়ের কাছে। রাই, শুভশ্রী নন্দী। নমস্কার, আমি শুভশ্রী নন্দী। আসলে এটা মিটুর যুগ, অবলাদের সবলা হবার যুগ। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আদিমাতৃকা ইভের আত্মবিশ্বাসের উচ্চারণ কবিতা সিংহের কবিতায়। আমি প্রথম জেনেছিলাম উত্থান যা তারই অপিট অধঃপতন। আলো যেমন কালো তেমন, তোমায় মানা বা না মানায় সমান ওজন সমান ওজন। জেনেছিলাম আমি প্রথম, জ্ঞান বৃক্ষে পয়লা কামড় দিয়েছিলাম আমি প্রথম, লাল আপেলে পয়লা কামড় দিয়েছিলাম প্রথম আমি প্রথম। আমি প্রথম ডুমুর পাতায় লজ্জা এবং নীলাজতায় আকাশ পাতাল তফাৎ করে দেয়াল তুলে দিয়েছিলাম আমি প্রথম নর্ম সুখের দেহের মোটায় দুঃখ ছেনে অশ্রু ছেনে তোমার পুতুল বানানো যায় জেনেছিলাম। হেসে কেঁদে তোমার মুখে শিশুর মুখে দেখেছিলাম আমি প্রথম বুঝেছিলাম দুঃখে সুখে পুণ্যে পাপে জীবন যাপন অসাধারণ। কেবল সুখের শৌখিনতায় সোনার শিকল আমি প্রথম ভেঙেছিলাম। হইনি তোমার হাতের সুতোয় নাচের পুতুল, যেমন ছিল অধম আদম। আমি প্রথম বিদ্রোহিণী তোমার ধরায়, আমি প্রথম প্রিয় আমার হে কৃতদাস, আমি প্রথম ব্রাত্য নারী স্বর্গচ্যুত নির্বাসিত। জেনেছিলাম স্বর্গেতর মানব জীবন। জেনেছিলাম আমি প্রথম। নমস্কার। বাহ বাহ বাহ। রাইয়ের পরে চলে যাব ইন্দ্রাণী ঘোষ। নমস্কার, আমি ইন্দ্রাণী। আমি পড়ব নবনীতা দেবসেনের উল্টো সোজা। এত ঢাকঢাক গুড়গুড়ের আছেটা কি মশাই? ভণ্ডামি ছেড়ে যা বলার তা সোজাসুজি বলুন। দেখুন, জীবনটা সোজা নয়, জীবনে কিছুই সোজা যায় না।
এমনকি হাত থেকে ঢিলটা ছুড়লেও সেটা প্যারাবোলা হয়ে বেঁকে পড়ে। একটা গাছ, সেও সূর্যের দিকে প্রথমেই সিধে ওঠে না, গোড়ায় একটু আঁকে বাঁকে। তার নারকেল, খেজুর টেজুর, দু একখানা পাম জাতীয় ইকলসেরি উচ্চাকাঙ্ক্ষী উদ্ভিদ ভিন্ন, কিন্তু তাদের শিকড়গুলো নেড়ে চেড়ে দেখেছেন কি? বলুন তো, মাটির নিচে গিয়ে তাদের সোজাসুজির জারি চুরি খাটে কিনা? উহু, সেখানে তেনাদের ভিন্ন মূর্তি। নদীর কথা বাদই দিচ্ছি, এই আপনাদের মহোদাশয় সমুদ্রের কথাটাই ধরুন। একখানা ঢেউ কি সে সিধে পাঠায়? আর এই যে পূজ্য পাদ হিমালয়, তার কোনখানটা সোজা মশাই? তুচ্ছ বাতাস, ঈশ্বরের ফু, সেও খুব সোজা ধায় কি? ক্ষণে ক্ষণে দিক পাল্টায়। আমি সামান্য মানুষ, আমি কি করে সোজা বলবো, সোজা চলবো? হাঁটতে গেলেই ডান পাটা একটু ডাইনে হেলে পড়ে, বা পাখানা বায়ে হেলে যায়। সেই ছোটবেলা থেকে ঢের চেষ্টা করে দেখেছি মশাই, কিছুতেই নাকের সোজা হাঁটতে পারিনি। একে আপনি ভণ্ডামি বলবেন? আমাকে বলবেন দুমুখ সাপ? দেখুন দাদা, দুটো জিনিস কেবল সোজাসুজি চলে, আকাশ ফুঁড়ে বৃষ্টি আর চক্ষু ফুঁড়ে জল। আর একখানা কথাই কেবল সোজাসুজি বলা যায়, মিথ্যে। নমস্কার। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই। ইন্দ্রাণী বৌদি, অসংখ্য খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমি এবার এতক্ষণ যিনি অনুষ্ঠানটাকে এত সুন্দর করে সঞ্চালনা করছেন, তাকে অনুরোধ করব আবৃত্তি পাঠ করার জন্য। আমাদের সবাইকে নিয়ে পরম মমতায় এই আবৃত্তি চর্চা গ্রুপকে যিনি এগিয়ে নিয়ে চলেছেন, আমি যাকে রিচাদি বলি, রিচা সরকার। অনেক ধন্যবাদ রানা। আমি পাঠ করে শোনাবো বিথি চট্টোপাধ্যায়ের লেখার একটি অংশ। এই সময়কার যারা লেখিকা, তাদের মধ্যে এক উল্লেখযোগ্য নাম বিথি চট্টোপাধ্যায়। আমাদের অ্যাটলান্টায় এসেছিলেন, অনেকেই হয়তো দেখেছেন তখন ওনাকে। আমি যখন বিথি চট্টোপাধ্যায়ের লেখা পড়বো বলে ওনার লেখা ঘাঁটছিলাম, আমি দেখলাম প্রচুর লেখা রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে এবং রবীন্দ্রনাথ অনুষঙ্গ ওনার লেখার। আমি যে লেখনীটি পাঠ করব তার নাম হচ্ছে বৌঠানের জন্যে। আপনি জন্মেই ছিলেন নতুন বৌঠান হয়ে। আপনার জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা সবই আপনার নিজস্ব। একটি মহাকাব্য লেখা যায় অনায়াসে শুধু আপনার জন্য। সীতার মতো আপনি কেন আত্মহনন বেছে নিলেন? আপনার ছায়া সহচর সেই হেমবর্ণ নিষিদ্ধ রহস্য, তিনি আপনাকে নির্বাসনে রেখে আসতে পারলেন? আর কি কিছুই প্রেরণা দেওয়ার ছিল না এই আমাদের মতো টিমটিমে ফুটকিদের? আপনি তো দেখলেন জ্যোৎস্নার নীলাভ দ্যুতি আপনার সমস্ত শরীরে, সুগন্ধি চুলে, জুঁই মালা মূর্ছা যাচ্ছিল আপনার লাস্যে। স্বর্ণ চাপা চুপি চুপি বলেছিল, তোমার বাহুমূলেই আমার মৃত্যু হোক। আপনি স্বার্থপর, যার এত আছে যে সমুদ্র, তার সঙ্গেই আপনার মান অভিমান। একটি চিরকুটে লেখা রবির কলাইন, মানেটা এইরকম, নতুনের জন্য পুরনোকে বিদায় নিতে হয়। তাই বলে এতটা? ছি ছি বৌঠান, না হয় বিরহ বিষণ্ণ কিছু গানই রেখে যেতেন আমাদের জন্য। ছিল তো আকুল বিরহ, অপেক্ষা প্রহরে প্রহরে কলের কোকিলের হাহাকার হলোই বা মিথ্যে। নাটকের অনুষঙ্গ তো সবই মজুদ ছিল। আপনিও মিথ্যে আশা করেছিলেন। দরজায় পদধ্বনির বিরহ ভাবনার সহায়ক ছিল সরোজিনীতে ভাষা প্রমোদ ভ্রবন। আবহ সঙ্গীত ছিল আপনার কণ্ঠে। কই সে হলো
মালা গাঁথা কই সে এলো হায়। কিন্তু কিন্তু আপনি দুম করে মরতে গেলেন কেন? আর কি কিচ্ছু করার ছিল না আপনার? কেউ কি দুঃখ পেয়েছিল আপনার জলপাই গাত্রবর্ণ বিষে নীল হতে দেখে? কোন চোখ কি ভারী হয়েছিল আপনার রক্তাক্ত পদচিহ্ন দেখে? কারোর হৃদয় কি ব্যথায় ভরেছিল আপনার একাকিত্বে? শুধু বড় বাড়ি ভেবেছিল এ কোনো দুঃখজনক ঘটনা নয়। শুধু বড় বাড়ি ভেবেছিল এই কেচ্ছা, আর এই কেচ্ছা ধামাচাপা দেওয়ার জন্য যত টাকা লাগে লাগুক। কেউ বোঝেনি আপনার প্রেম, আপনার অভিমান, কারণ ওখানে সবাই আনুষ্ঠানিক। ওই যে শিরদাঁড়া সোজা ভাব সমুদ্র স্মৃতি রোমন্থনে ক্লান্ত হিসেব নিকেশ করছেন কিভাবে পাবেন সেই অনুভূতি। আয়না চূর্ণ কোন প্রতিচ্ছবিতে লিখবেন ভালোবাসা ভোলাবো আমি, হাত দিয়ে দ্বার খুলবো না গো। তবু আপনি তারই, তিনি যে আপনার রবি। কেন এক জন্মেও কি আমাদের কারোর আরশিতে নিস্তব্ধ দুপুরে অথবা হেমাঙ্গিনী হয়ে আসতে পারতেন না? তাহলে জীবন স্মৃতি না হোক, সমাধি ফলকে লিখে যেতাম নতুন বৌঠান আমারও ছিল। তার স্বপ্নে কৃষ্ণচূড়ার পাপড়িতে দক্ষিণ বাতাসের আগুন ছড়িয়ে এ সমাধি ক্ষেত্রে আমি চির বিশ্রামে। আমাকে বিরক্ত করবেন না কেউ। ধায় যেন মোর সকল ভালো বাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। নমস্কার। অপূর্ব, অপূর্ব, ধন্যবাদ রুচিতা। সাধারণ। আচ্ছা, এরপরে বোধহয় তপস্যার করার কথা। তপস্যা। নমস্কার, আমি পড়ব হচ্ছে তিলোত্তমা মজুমদারের পাখিটা। তোকে রোজ রুটি দেব, আয় বলে পাখিটাকে ঘরে নিয়ে যায়, দেয় রুটি, বিনিময়ে সারা দিন গান গায় পাখিটা। কানে তোলে না বাহির আকাশে যত আছে ডাকাডাকি, ধীরে ধীরে পোষ মেনে যায়। পোষমানা পাখি কখনো কখনো ভালোবাসে চুপ করে থাকা, সুযোগ মেলে না, সুর না ফুটলে পিঠে চাবুক চালায়। এ পাখি খাঁচার নয় যে বনের পাখির ডাকে সাড়া দেবে, ঝাপটাবে পাখা। রবি ঠাকুরের লেখা গানের মতো দাঁড়েও শিকলি বাঁধা নয় সে, এমনিতে দেখে লাগে সকল স্বাধীন। আর কেউ না জানুক, পাখি জানে রোজের রুটির জন্যে কিরকম বিকিয়েছে দিন। নমস্কার। বাহ 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 বাহ। আমি দেখছি কোনো কবিতাতেই কিন্তু আমরা সেই মহান মানুষটিকে বাদ দিতে পারছি না, ঘুরে ফিরে তিনি চলে আসছেন সমস্ত লেখায়। তপস্যার পর রানা, ব্যাসদেব সাহা। নমস্কার, আমি রানা। আমি আজকে যে কবিতাটা পড়বো এটা একটু বিশেষ তাৎপর্যপূর্ণ, দুটো কথা না বললেই নয়। যিনি কবিতাটা লিখেছেন এবং যাকে নিয়ে কবিতাটা লেখা হয়েছে দুজনকেই আমি ব্যক্তিগতভাবে চিনি বা চিনতাম, রাদার আই শুড সে। কারণ যিনি লিখেছেন নতুন প্রজন্মের একজন কবি অদিতি বসু রয়, যার সঙ্গে গত বছর আমার পরিচয় হয়েছিল এখানে অ্যাটলান্টাতে আসার পরে। ওরা স্বামী স্ত্রী দুজনেই অত্যন্ত গুণী মানুষ, এবং যাকে নিয়ে লিখেছেন তার কাছে তার নাম হচ্ছে জয়দেব বসু। আমি অ্যাকচুয়ালি জানতাম না যে উনি নেই। আমি যখন সায়েন্সে ছিলাম আমাদের একটা ক্লাস ছিল, বেঙ্গলি ক্লাস, উনি আমাদের প্রফেসর ছিলেন, উনি বাংলা পড়াতে আসতেন। সো আমি খুব নস্টালজিক ফিল করছি আজকে যে উনার মতন একজন মানুষ নেই। তো যাই হোক,
আমি ওনাকে জয়দেব বসু, কবিতাটার নাম জয়দেব বসু, লিখেছেন অদিতি বসু রায়। যে কবির গল্পে মাস্তানি ছিল, ছিল পদ্মবন থেকে অমরাবতীর স্পর্ধা, সে আমার প্রেমিকের বন্ধু বলে আমরা জন্মবদলের প্রতিজ্ঞা করেছিলাম। রাত থেকে, ভোর থেকে, আলো থেকে, সাহস থেকে, প্রেম থেকে সরে যাওয়া থেকে, কুঠির গোপন আখ্যান থেকে, অকাতর উত্থান দেখে তাকে হিংসে করেছে খালাসি টোলার অনাহুত সহচর দল। সে সময় বসন্তে কোকিলের সঙ্গে বোলপুর আবশ্যক ছিল। সে সময় সারা হয়েছিল বাগদান। কবিদের বিবাহে সানাই বেজেছিল, উঠোনে নেমে এসেছিল চাঁদ। তখন জ্যোৎস্নায় ভালোবাসা কিছু বেশি ছিল। অক্ষরে পদক্ষেপে সে কলরব লিখছিল, পাতায়, ইস্তেহারে, বই মেলায়। কলার তুলে সে বিনা ছাতায় পেরিয়ে যেত বাদল মেঘের দিন। তাদের সখ্যের লাল কালো কিস্সায় আমার মুগ্ধতা বরাবর। তাদের মধ্যরাতের অভিযান নিয়ে আমার কৌতূহল আকাশ ছয় আজও। কবির দোস্তকে স্বীকার করেছি বলে আমার সংসারে কেঁদুলির মেলা, আমার উঠোনে বাউলের বিশ্রাম। এবং জয়দেব নামের সেই বাঁশিয়ালার ছেড়ে যাওয়া সুরে বাংলা কবিতা আজীবন টুপি খুলে নত জানু। ধন্যবাদ। অসাধারণ কবিতা রানা। অদিতিকে আমরা অনেকেই চিনি, শোভনের পত্নী হিসেবে আলাপ হয়েছিল প্রথমে, কিন্তু এই সময় বাংলা ভাষার বেশ যারা প্রতিভাময়ী এগিয়ে আসছে কবি, তাদের মধ্যে একজন। চলে যাব সুতাপাদির কাছে। সুতাপা দাস। আমি সুতপা দাস। আমি মল্লিকা সেনগুপ্তর একটা কবিতা বলবো। সাধারণ মেয়ে, 21 শতক। রবিবাবু, আমি তোমাদের সেই সাধারণ মেয়ে। তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ, সাধারণ মেয়েদের দুঃখে ভরা কিস্সা, কবিতা। যে দুর্ভাগ্যে মেয়েকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মা। আমি ওই সাধারণ মেয়ে। তোমার কবিতার গল্পগুচ্ছের পাতায় পাতায়, শিলাইদহের ঘাটে, গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে। অনেক লিখেছ, কিন্তু তোমরা কেউই আমাকে জিতিয়ে দিতে পারোনি তখন। ইতিমধ্যে কেটে গেছে 76 বছর। দুঃখ মন্থন করে তীরে এসে উঠেছি তোমার সাধারণ মেয়ে। নিজে নিজে, নিজের জোরেই আমি অর্জন করেছি পায়ের তলার মাটি, মাথার আকাশ। কয়েক হাজার মেয়ে সাধারণ ছড়িয়ে পড়েছি নিউজ রুমের করিডোরে আর কম্পিউটারে, বিশ্ববিদ্যালয়, স্কুলে, কলেজে কলেজে, ছেলে মেয়েদের স্কুল সিলেবাসে, রান্নার টেবিলে। হারমোনিয়াম থেকে হার্ভার্ড পর্যন্ত এখন অনায়াস চলাফেরা আমার। কাঁচরাপাড়ার গলিপথ থেকে ক্যালিফোর্নিয়ায়, পাড়ার ফাংশন থেকে পার্লামেন্ট ঘরে। আমাকে এখন আর ইট চাপা দিয়ে রাখা যায় না। এক মুঠো আমলকি এই পৃথিবীকে এখন আমি নিজেই জিতে নিতে পারি। আমার 10টি হাতে ধরা আছে দিক চক্রবাল। ঘর ও বাহির থেকে প্রেম প্রতারণা, স্বামী ও শাশুড়ি থেকে বিশ্ব উষ্ণায়ন, ছোট পরিবার থেকে বড় কাজে টানা উপরে নিপুণ সামলে নি। আমি 10 ভুজা। মালতী এখন আর হারিয়ে যায় না কোনো এক নরেশের উপেক্ষার মেঘে। রবিবাবু, দেখো
তোমার ওই সাধারণ মেয়ে অসামান্য হয়ে উঠে কেমন ভাবাচ্ছে তোমাকে। নমস্কার। সত্যি ভাবালো আমাদের সুতাপাদি। সাধারণ মেয়েরা অসাধারণ হয়ে উঠুক, সেটাই বোধহয় আমাদের সবার চাওয়া। একদম যেখান থেকে, যে বাড়ি থেকে কবিতা শুরু করেছিলাম আজ, আবার সেই বাড়িতেই আমাদের প্রত্যাবর্তন। সুপর্ণা। তসলিমা নাসরিনের আমার কলকাতার বাড়ি। বাড়িটা তুই আছিস কেমন? তোর বুঝি খুব একলা লাগে? আমারও খুব। হেঁটে বেড়াই ঘরগুলোতে, অন্ধকারে চিনতে পারিস? পায়ের আওয়াজ বুঝিস কিছু? মনে মনে আমি বোধহয় অশরীরী ঘুরি ফিরি, ফেলে আসা ঘর দুয়ারে চোখের জল ফেলে আসি। বারান্দার গাছগুলোতে জল যে দেবে কেউ তো নেই। চোখের জলে বাঁচবে না গাছ। চোখে আমার এক নদী জল, এক সমুদ্র, চাষ যদি বল পাঠিয়ে দেব। বাড়িটা তুই বেঁচে থাকিস। তুই কি আমার শুধুই বাড়ি? তুই তো আমার হারানো দেশ, তুই তো আমার মাতৃভাষা। বাড়িটা তুই বেঁচে থাকিস, আমায় একটু বাঁচিয়ে রাখিস। ধন্যবাদ। ভারী সুন্দর সুপর্ণা। শেষ করলে একটা সুন্দর জায়গা থেকে, শুধু বাড়ি নয়, আমাদের এই যে সংস্কৃতি চর্চা, কবিতা চর্চা, কবিতার প্রতি ভালোবাসা একটুখানি বাঁচিয়ে রাখি সবাই মিলে, এটুকুই সকলের কাছে চাওয়া। আমাদের আজ যারা আবৃত্তি করলেন তাদের মধ্যেও অনেকে সাহিত্যিক রয়েছেন, রাই রয়েছে, সুতাপাদি রয়েছে, এবং যারা অনেকেই লেখো, আমি হয়তো সবার নাম বলে উঠতে পারছি না। যারা লিখি বা যারা সবাই মিলে লেখো, তাদেরও সকলের সাহিত্য চর্চা বেঁচে থাক। আমরা হয়তো পরে কখনো এমন করতে পারি যেখানে আমরা নিজেদের লেখাই নিজেরা পড়লাম, চেষ্টা করব। মূল কথা হলো বেঁচে থাক বাংলা সাহিত্য, বেঁচে থাক বাংলা ভাষা, এবং আমাদের সকলের প্রবাসে বসেও দেশীয় সংস্কৃতি চর্চা অব্যাহত থাকুক, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে আপনাদের সকলকে। ধন্যবাদ, নমস্কার।